সালামু আলাইকুম। অনেকদিন পর আবার আপনাদের সামনে নতুন একটা নিউজ নিয়ে, এমনকি নিউজের মানুষটা আমার খুব পছন্দের। তো আমার আজকের এই ভিডিওতে যারা যারা ভারতের তামিলনাড়ুর সেই আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব বিজয় থালাপতি, সিনেমার হিরো থেকে বাস্তব জীবনের হিরো, এই মুহূর্তে পুরো ভারত কাঁপাচ্ছে যে নায়ক, তার নাম হচ্ছে বিজয় থালাপতি। কারণ তিনি এখন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। সালামু আলাইকুম। অনেকদিন পর আবার আপনাদের সামনে নতুন একটা নিউজ নিয়ে, এমনকি নিউজের মানুষটা আমার খুব পছন্দের। তো আমার আজকের এই ভিডিওতে যারা যারা ভারতের তামিলনাড়ুর সেই আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব বিজয় থালাপতি, সিনেমার হিরো থেকে বাস্তব জীবনের হিরো, এই মুহূর্তে পুরো ভারত কাঁপাচ্ছে যে নায়ক, তার নাম হচ্ছে বিজয় থালাপতি। কারণ তিনি এখন নায়কের তকমা থেকে, সিনেমাতে যেমন তিনি সিএম হিসাবে বেশ কয়েকবার কয়েকটা ছবিতে অভিনয় করেছেন, এবার বাস্তব জীবনেই সেই মুখ্যমন্ত্রীর পদটাতে তিনি বিজয় অর্জন করেছেন। তবে সমস্যা ছিল আপনার টানা কয়েকদিন একটা অনিশ্চয়তা ছিল জোট ইস্যু নিয়ে। অর্থাৎ তিনি বা তার দল, যে দলটা, সেই দল নাম হচ্ছে তামিলাগা ভ্যাট্রি কাজাগাম, সংক্ষেপে টিভিকে। তারা এই নির্বাচনে 108টা সিট তিনি প্রথমবারের মতন পেয়ে গেছেন। তো সর্বোচ্চ সংখ্যক সিট পেয়েছেন। আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন তিনি শপথ গ্রহণ করবেন, কিন্তু ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে সরকার গঠনের জন্য তার যেই সিটটা দরকার সেটা হচ্ছে 115+। এখন তার তো আছে 108টা। তাহলে কিভাবে? আলোচনা ছিল যে বিরোধী দল যারা আছে, ছোট ছোট দলগুলো, তারা জোট বাইধে আবার এই বিজয় থালাপতিকে হারানোর জন্য বা সরকার গঠন করতে না দেওয়ার জন্য তারা আবার একটা জোট বাঁধে কিনা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজকে সুখবর হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালকে হয়তোবা শপথ দিতে পারেন বিজয় থালাপতি। তো কিভাবে 108 থেকে তার বর্তমান সমর্থন বা সিটের সংখ্যা 118 হয়ে গেল, আসুন দেখি। এই মুহূর্তে তার দল টিভিকে দাবি করছে যে তারা 118 জন বিধায়ক অর্থাৎ এমএলএ সমর্থন পেয়েছেন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয়ত, যেটা প্রয়োজন তার চেয়েও কিছুটা বেশি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে যে মানে আজকে অর্থাৎ শুক্রবার 8ই মে সন্ধ্যায় তামিলনাড়ুর গভর্নর আরভি আর্লেকারের সঙ্গে একটা বৈঠক করেছেন তিনি, এবং তিনি সেখানে সরকার গঠনের জন্য দাবি জানিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল তার শপথ হতে পারে, যদিও গভর্নর ভবন থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তো কিভাবে 118টাতে তিনি আপনার শপথ নেওয়ার সুযোগ হয়ে গেল, 108টায় না কেন? টোটাল এই বিধানসভা নির্বাচনে সিট সংখ্যা ছিল 234টা। তাহলে যে সরকার গঠন করতে হবে 234টা 2 ভাগ দিলে কত আসে? 117। অর্থাৎ যে 118 পাবে সেই কিন্তু সরকার গঠন করতে পারবে। তো তিনি পাইছিলেন প্রথমে 108টা, এখন 10টা কিভাবে মিলাইলো আসুন দেখি। আমরা দেখলাম যে আপনার কংগ্রেস সহ ছোট দলগুলোকে তিনি সমর্থনে নিয়ে নিয়েছেন। কারণ যখন তিনি দেখলেন যে 108টা সিট পাওয়ার পরেও তার দল সরকার গঠন করতে বিপাকে পড়েছে, তখন মিত্র যারা, আগের যে সরকার ছিল ডিএমকে দীর্ঘদিনের মিত্র কংগ্রেস, তারা প্রথমে আপনার সমর্থন দিয়েছিল, তবে শর্ত ছিল টিভিকে যেন বিজেপি বা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো জোট না করে। অর্থাৎ এই কংগ্রেসের 5 জন বিধায়ক তারা জোট দিয়ে ফেললেন টিভিকে সাথে, হয়ে গেল কত? 113। তাও তো হচ্ছে না ভাই। এখন করলো কি? এরপর আলোচনা শুরু করেছে তারা ভিসিকে, আরেকটা দল সিপিআই এবং সিপিএম এর সঙ্গে। তো আজকে দুপুরে একাধিক বৈঠকের পর এইসব দলও বিজয়কে সমর্থন দিতে আপনার তারা কি বলে যে সম্মত হয়েছে। তো 3 দলের মোট 6 জন বিধায়ক সমর্থন মেলায় প্রয়োজনীয় সংখ্যা পূরণ করে দিয়েছে, অর্থাৎ 118-19 হয়ে গেছে। এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের একজন এবং টিটিভি দিনাকরণের এমকের একমাত্র বিধায়কও বিজয়ের পক্ষে আসার সম্ভাবনা চাইছে। তো সূত্র বলছে যে সবকিছু মিলিয়ে আপনার এখন এই মুহূর্তে বিজয় থালাপতি ইনশাল্লাহ
সরকার গঠন করতে যাচ্ছে, আর আগামীকালকে হয়তো শপথ হতে পারে গভর্নর ভবন থেকে। আমার ধারণা যে এটা কালকেই এটার আনুষ্ঠানিকতা কমপ্লিট হয়ে যাবে। তো বিজয়ের জন্য আমরা চাই সিনেমাতে তিনি যেমন হিরোইজম দেখিয়েছেন, তিনি যেমন দেখিয়েছেন কিভাবে একটা রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করা যায়, আসলে বাস্তবে এটা অনেক কঠিন। কারণ আপনি একা ভালো হইলে একটা সিস্টেম ভালো হয়ে যাবে এটার কোনো আশা করার সুযোগ নেই। আসলে যে কোনো দেশ আমরা যেমন ভাবি যে একটা সরকার আসলে কেন রাষ্ট্রের পরিবর্তন হচ্ছে না, কেমনে হবে ভাই? সরকার তো একমাত্র তারেক জিয়া না, সরকার একমাত্র শেখ হাসিনা ছিলেন না। এখন এই যে যারা সরকার প্রধান থাকেন, এই যে পরিবারের প্রধান হিসাবে দল, একটা পরিবারের সন্তান, নাতি পতি, ধরেন দাদার বয়স হচ্ছে 90, তো এই ওনার 4-5 ছেলে ছিল, মেয়ের ঘরের নাতি, ছেলের ঘরের নাতি, নাতির ঘরের পতি। এরা যেই একটা ভালো কাজ করে দাদার নামটা প্রশংসা হয়, খারাপ কাজ করলে অমুকের নাতি তমুকের পুত হিসাবে বদনামটা আসে। তো একজন বিজয় থালাপতি, আমি জানি না কতটা মানে আসলে তিনি স্বচ্ছভাবে এই রাষ্ট্রকে বিনির্মাণ করতে পারবে তার তামিলনাড়ুকে। কারণ এখানে সুবিধাভোগী একটা বড় অংশ আছে না, আছে তো প্রত্যেক সরকারের মধ্যেই। আমাদের বাংলাদেশেও জনাব তারেক রহমানের যে ভিশনারি প্ল্যান, পজিটিভ অনেক কিছু পজিটিভ আছে, কিন্তু বাস্তবায়নের জন্য একদম রোড পর্যায়ে, গ্রাম পর্যায়ে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির অসংখ্য নেতাকর্মী বা জামাতের অসংখ্য নেতাকর্মী বা আওয়ামী লীগের সময় সাবেক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালো কাজ করলে শেখ হাসিনা প্রশংসিত হয়েছে, খারাপ কাজে কি হয়েছে? সরকার পতন হয়েছে। এই বিষয়গুলা আসলে ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। তারপরেও আমি পজিটিভ মানুষ, বি পজিটিভ, আশাবাদী মানুষ, আশা করি ভালো কিছু হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। অনেকে বলছেন যে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে, নিজেকে সেভ করার জন্য একজন আরেকজনকে ঢেলে দিচ্ছে, অর্থাৎ ভৈরা দিচ্ছে আর কি। মানে কুমিল্লার ভাষায় রাগ হইেন না, আমরা অনেক সময় এরকম শব্দ ইউজ করি যখন মনে হয় যে গুটিবাজি চলে। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সরকার প্রধানের কন্ট্রোলার কারা ছিল? এর মাঝখানে আপনি দেখেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, আমাদের যিনি স্যার আছেন ডক্টর আসিফ নজরুল স্যার, আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত ওনার প্রতি সারা বাংলাদেশের মানুষের একটা শ্রদ্ধা ছিল। বাট যখন সরকার পতন হলো, আস্তে আস্তে ওনার প্রতি বিএনপি, জামাত, আওয়ামী লীগ প্রত্যেকেই ওনার প্রতি ক্ষুব্ধ হলো। কারণ সকলেই মনে করলো যে এই মানুষটা দিনের পর দিন ফেসবুকে বসে সরকারের সমালোচনা করতেন, অথবা নিজে কখনো পাওয়ারে গেলে রাষ্ট্রকে একদম বিদেশি রাষ্ট্র বানাই ফেলবেন, মানুষের জন্য কলিজা দিয়ে কাজ করবেন। এই মানুষটা ক্ষমতায় যাওয়ার পরে তার যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস পুরো রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে বা জাতিকে প্রশ্নবিদ্ধ করেছে, তো এটা নিয়ে নানান আলোচনা সমালোচনা ছিল। কিন্তু দিন শেষে এখন আজকে তিনি নিজে ডক্টর ইউনূসকে যেভাবে ঢেলে দিলেন, এখন তো আমাদের কাছে মনে হচ্ছে এই অন্তর্বর্তী সরকার আসলে কি করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়ে নানান আলোচনা সমালোচনা এই সরকারের ভিতর ছিল যে ডক্টর ইউনূস কি আসলেই রাষ্ট্রের সেবা করেছেন না নিজের সেবা করেছেন। এই প্রশ্ন আবারও সামনে আসলো কখন? যখন আমাদের অন্তর্বর্তী সরকারেরই খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টরের একজন শক্তিশালী উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেগুলোতে আমাকে কোনোদিনও ডাকা হয়নি। তাহলে ডক্টর ইউনূস কি চেয়ারে বসছিল খালি চুক্তি টুক্তি করে নিজের আখেরে গোছানোর জন্য? কয়েকদিন আগে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তিনিও কিন্তু একই কথা বলছিলেন যে, এরপর আরো কয়েকজন যে সরকারের বড় বড় পদগুলোতে তারা থাকলেও ডক্টর ইউনূস অনেক চুক্তিতে তিনি কাউকে ডাকতেন না। তো কে আসলে ডক্টর ইউনূসকে পেছন থেকে এই চুক্তিগুলা করাইতো, বা তিনি কাদেরকে নিয়ে চুক্তি করতেন? তিনি কি আমেরিকা থেকে ধান্দা করছেন? কারণ ওইখানে তো তার অনেক বিনিয়োগ আছে। এরকমই মনে হচ্ছে যে তিনি কাউকে পাত্তা দিতেন না, নিজে নিজে ধান্দা করতেন। কিন্তু আসিফ নজরুল স্যার, তো এটা আপনি আগে কেন বললেন না? এখন ঠেলায় পড়ছেন, চিপায় পড়ছেন, নাকি কোনো ফাইল বের হবে এই ভয় পাচ্ছেন? তিনি বলছেন কারণ সেইটা আমার এরিয়া কনসার্ন না, ইকোনমিক, ব্যাংকিং, এনবিআর ইস্যুতে যে আলোচনা করেছে সেখানেও আমাকে ডাকা হয়নি, সেটা কয়েকজন উপদেষ্টাদের নিয়ে তিনি বসতেন। তো লিগ্যাল ইস্যুতে আমাকে ডাকা হতো, পলিটিক্যাল এবং সংস্কার ইস্যুতে আমাকে ডাকা হতো, এমনকি অনেক বড় বড় জায়গায় আমাকে ডাকতেন, তবে আমেরিকার সাথে চুক্তির ইস্যুতে তাকে ডাকা হয় নাই। তো আপনি তো আওয়ামী লীগ সরকারের সময় অনেক ইস্যুতে আপনি কথা বলতেন স্যার, এমনকি আমরা আপনাকে পছন্দ করতাম যে আপনি সত্যটা প্রকাশ করছেন, বলছেন। আপনি তথ্য দিয়েছেন দেশে প্রায় 26 লক্ষ ভারতীয় চাকরি করতেছে। তো আপনি এখন দূর থেকে এত কিছু জানতেন, এত তথ্য আপনার কাছে ছিল, কিন্তু ডক্টর ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন বিষয় চুক্তি করে ফেলতেছে, আপনি জানেন না। এই কথাটা
তখন কেন আপনি বলেন নাই যে রাষ্ট্রের মধ্যে অনেক চুক্তি হচ্ছে যেগুলো সম্পর্কে আমরা কনসার্ন না? তখন জাতি আপনার পক্ষে দাঁড়াতো যে ডক্টর ইউনূসকে কে এই ক্ষমতা দিয়েছে বা কারা তার পেছনে কাজ করছেন যে তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ চুক্তিগুলো বিভিন্ন রাঘব বল দেশের সাথে কইরা ফেলতেছেন, যেখানে সরকারে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আপনারাই জানতেন না। এখন এই যে এখন একে অন্যের দোষ ত্রুটি বের করে দিচ্ছেন উপদেষ্টারা, সাধারণ মানুষের কাছে কি মনে হচ্ছে যে আপনারা সারা বছর রাজনীতিবিদদের গালাগালি করতেন, তো এখন আপনারা যেই 18 মাসের ক্ষমতায় বসলেন কত কিছু কইরা ফেললেন, কখনকার ডিপি স্টেট এখন নাম আসতেছে, আরো কত কিছু সমালোচনা আসতেছে। তো এখন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে একটা কিচেন ক্যাবিনেট ছিল ডক্টর ইউনূসের, সেই কিচেন ক্যাবিনেটে অনেক কিছুই আপনার হতো, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিগুলো আলোচনা হতো, কিন্তু সেখানে নাকি তাকে ডাকা নেয় ডক্টর ইউনূস। তো আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ইতিহাসে কোন সরকার আমলে কিচেন ক্যাবিনেট ছিল? কিচেন ক্যাবিনেটের সদস্য কেউ না কেউ কোনোভাবে ছিল, যারা দু একজন হয়তো ছিল না, তারা ওই বিষয়ে আমরা তো ভাই এত কিছু বুঝি না স্যার। আমরা তো জানি আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জনতার সামনে তথ্য প্রকাশ করেন। এখন এই যে ডক্টর ইউনূস কারে নিয়ে করতো, এখন তো ডক্টর ইউনূস চাপে পড়তেছে, তো ওনাকে ভরা দিচ্ছেন নাকি আসলে না কোনো ঝামেলা আপনাদের ভিতরে তৈরি হয়েছে, এখন এগুলো আস্তে আস্তে মুখ খোলা শুরু হচ্ছে, কোনটা? আমরা জানতে চাই কেন চুক্তি হয়েছে, কিভাবে চুক্তি হয়েছে, এটা থেকে রাষ্ট্রের স্বার্থ উদ্ধার হয়েছে, এত গোপনীয় ভাবে কেন হইলো, তড়িঘড়ি করে কেন হইলো, কে কত কামাইছেন? যদি নাই কামাই থাকেন কেন এখন এতদিন পরে বিএনপি আসার পরে আপনারা এগুলো তথ্য দিচ্ছেন? এখন তো বিএনপি সরকার বসে অনেক বাটে পড়ে গেছে, আপনারা তলে তলে অনেক চুক্তি রুক্তি করে ফেলছেন, আমরা একটু জানি, জানান।